একজন মানসিক রোগী মহিলাকে কলেজ গেটের সামনে দেখা গেলেই একের পর এক অল্প বয়সী মেয়েরা নিখোঁজ হতে শুরু করে। মহিলাটিকে জিজ্ঞেস করেও কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না, কারণ মহিলাটি আজকের দিনে যা করে পরের দিন সেসব আর তার মনে থাকে না। তাহলে কলেজ পড়ুয়া মেয়েগুলির সঙ্গে কি হচ্ছে? কোথায় তারা হারিয়ে যাচ্ছে? তারা কি আদৌ বেঁচে আছে? এইসব তদন্ত ঘিরেই আজকের কাহিনী। ভিউয়ার্স, আমি শাবানা ক্রাইম সাসপেন্সে ভরা আরেকটি নতুন মুভি নিয়ে হাজির হয়েছি। মুভিটি আমার বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে বেশি কথা না বলে চলুন গল্পটি শুরু করা যাক। তো কাহিনীর শুরুতে আমরা থমাস ও ঋতু নামের এক কাপলকে দেখতে পাই। তারা দুজন গাড়িতে করে যাচ্ছিল। সেই সময় হঠাৎ তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়। তারপর সিন চেঞ্জ করে আমাদের 8 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে ঋতু তার ছেলে রায়ান এবং মেয়ে এমাকে বকা দিতে দিতে স্কুল বাসে তুলে দিতে যাচ্ছে, কারণ তারা স্কুলে যাওয়ার জন্য রেডি হতে লেট করেছে। এমা ও রায়ানকে স্কুল বাসে তুলে দেওয়ার পর ঋতু হঠাৎ অন্যমনস্ক হয়ে যায়। এক দৃষ্টিতে কী যেন দূরের দিকে তাকিয়ে থাকে। তারপর সাইকেলের ঘন্টির আওয়াজে ঋতুর তন্দ্রা কাটে। দুধওয়ালা দুধের একটি পাউচ দিলে ঋতু দুধের পাউচটি নিয়ে রুমের দিকে হাঁটতে শুরু করে। আর ব্যাকগ্রাউন্ডে আমরা দেখি কাগজ ফুলের গাছ ও ঝরে পড়া কিছু কাগজ ফুল। আর এই কাগজ ফুলের সঙ্গে ঋতুর কী সম্পর্ক এবং এই কাগজ ফুলের কী রহস্য আছে তা আমরা গল্পটির শেষের দিকে জানতে পারবো। ঋতু বাড়ির কাছে ফিরে কিছুটা কনফিউজ হয়ে যায়। তার মনে পড়ছিল না কিছুক্ষণ আগে সে কী করেছে। তাই ঋতু তার কাজের মহিলা রেমাকে ডেকে তাকে জিজ্ঞেস করে বাচ্চারা কোথায়, তারা কি স্কুলে গেছে? রেমা বলে হ্যাঁ, তারা স্কুলে চলে গেছে। কিন্তু ঋতুর মনে সংশয় তখনও ছিল। তাই সে এমা ও রায়ানের রুমে গিয়ে চেক করে। রুমে বাচ্চাদের দেখতে না পেয়ে ঋতু রেমাকে জিজ্ঞেস করে বাচ্চাদের স্কুল বাসে কে তুলে দিয়েছে। তখন রেমা বলে আপনিই তো কিছুক্ষণ আগে তাদের স্কুল বাসে তুলে দিলেন। ঋতু তখনও ভীষণ কনফিউজ, কারণ ঋতু সম্পূর্ণ ভুলেও যায় না, আবার সম্পূর্ণ মনেও রাখতে পারে না। আবছা স্মৃতি সব কিছুতেই ঋতুকে কনফিউজ করছে। কোনটি ঠিক কোনটি ভুল বুঝে নেওয়া তার পক্ষে অসম্ভব। আর এমন সিচুয়েশনে ঋতু তার ড্রয়িং রুমে গিয়ে কাগজ ফুলের একটি পেন্টিং আঁকে। ঋতুর হাজব্যান্ড থমাস একজন ডক্টর। থমাস প্রতিদিন সকালে হসপিটালে যাওয়ার সময় ঋতু তাকে গেট পর্যন্ত এগিয়ে দেয়। ঋতু থমাসকে এক দৃষ্টিতে দেখতে থাকে, কিন্তু থমাস হসপিটাল থেকে বাড়ি ফেরার পর ঋতু তাকে আর চিনতে পারে না। আবার সব কিছু নর্মাল হতে ঋতুর আরও কিছুদিন লেগে যায়। এজন্য ঋতুর সবসময় খেয়াল রাখার জন্য রেমাকে রাখা হয়েছে। জুনিয়র কলিগকে থমাস এই কথাগুলি বলছিল। আর আমরা এখানে জানতে পারি থমাসের একটি পুরনো ফার্ম হাউস আছে। প্রতিদিন সানডে তাকে সেখানে যেতে হয়, কারণ কীটনাশক ব্যবহার না করার কারণে সেখানে শাকসবজি এবং ফলগুলি অল্প দিনেই পচে যায়। তাই সপ্তাহের বিশেষ একটি দিনে সবজিগুলি সংগ্রহ করে বাজারে বিক্রি করতে হয়। আর এই ফার্ম হাউসটি এমন একটি জায়গা যেখানে থমাস একটু শান্তিতে সময় কাটাতে পারে। এদিকে ঋতু মাঝে মাঝেই তার আঁকা পেন্টিং একটি আর্ট গ্যালারিতে বিক্রি করতে যায় এবং পার পেন্টিংয়ে 3000 করে টাকা পায়। আসলে ঋতুর এই পেন্টিংগুলি থমাস তার মন রাখার জন্য কিনে নিত এবং সেগুলি তার ফার্ম হাউসে সাজিয়ে রাখত, কিন্তু ঋতু তা জানত না। আর এভাবেই ফার্ম হাউসের একটি দেওয়াল কাগজ ফুলের পেন্টিংয়ে ভরে যায়, কারণ কিছুদিন পর পর ঋতু কেবল কাগজ ফুলের পেন্টিং বানায় আর মোবাইলে ছবি তুলে রাখে। ঋতু ভাবে সে হয়তো এবারে নতুন কিছু ফুলের ছবি এঁকেছে। বিষয়টি ঋতু যাতে বুঝতে না পারে, তাই থমাস তার মোবাইলে তুলে রাখা সমস্ত ছবি ডিলিট করে দেয়। কিছুদিন পর ঋতু টিভি দেখার সময় ছায়া নামের একটি মেয়ের মিসিং নিউজ দেখতে পায়। আর এই মেয়েটিকে দেখার পর ঋতুর কিছু আবছা স্মৃতি মনে পড়তে শুরু করে। মিসিং হয়ে যাওয়া মেয়েটিকে ঋতু একটি সূর্যমুখী ফুলের বাগানে দেখতে পায়। ঋতু হয়তো তাকে বাঁচাতে যাচ্ছিল, কিন্তু সেই সময় রেমা রুমে এলে ঋতু রেমাকে বলে আমার মনে হচ্ছে এই মেয়েটিকে আমি কোথাও দেখেছি। আমি মেয়েটির সঙ্গে কথাও বলেছি, কিন্তু কোথায় তা মনে করতে পারছি না। তারপর ঋতু থমাসকে বলে তোমার জন্য একটি সারপ্রাইজ আছে, কারণ আজকে ঋতু নতুন কিছু ছবি আঁকতে পেরেছে। ঋতু নতুন কিছু আর্ট করতে পেরেছে দেখে থমাস খুশি হয়। ঋতু সেই পেন্টিং বাচ্চাদের রুমে লাগিয়ে দেয়। পরের দিন ডেভিড নামে এক পুলিশ অফিসার ঋতুর সঙ্গে দেখা করতে আসে ছায়া নামে মিসিং মেয়েটির বিষয়ে কথা বলার জন্য, কারণ মেয়েটির মিসিংয়ের দিন হস্টেলের সামনে সিসিটিভি ফুটেজে ঋতুকে দেখা গেছে। ডেভিড ঋতুকে ছায়ার ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে যে সে তাকে চেনে কিনা। ঋতুর মেয়েটিকে চেনা চেনা লাগছিল, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারছে না।
তখন ডেভিড ঋতুকে মনে করার জন্য জোর দিতে থাকে। তা দেখে থমাস ডেভিডকে ডেকে পার্সোনালি বলে যে ঋতুর মানসিক প্রবলেম আছে, 4 বছর ধরে তার ট্রিটমেন্ট চলছে, তার কোনো কিছু মনে থাকে না। তখন ডেভিড থমাসকে বলে ছায়া মিনিস্টারের মেয়ে, এটি হাই প্রোফাইল কেস হওয়ায় আমাদের উপর খুব প্রেশার আছে। আপনি কালকে ঋতুকে পুলিশ স্টেশনে নিয়ে আসবেন এবং সঙ্গে তার মেডিকেল রিপোর্টও। পরের দিন থমাস ঋতুকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। ঋতু সব কিছু ভুলে যাওয়ায় ডেভিড তাকে ছায়ার ছবি দেখিয়ে আবারও জিজ্ঞাসা করে যে সে তাকে চেনে কিনা। তখন ঋতু কিছুক্ষণ ভাবার পর বলে এই মেয়েটিকে হস্টেলের সামনে একটি মহিলার সঙ্গে কথা বলতে সে দেখেছে, আর এই মহিলাটি রেমা হতে পারে। তখন রেমাকে পুলিশ স্টেশনে ডাকা হয়। রেমা ডেভিডকে বলে আপনি যেদিনের কথা বলছেন, আমি সেদিন আমার এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলাম। তখন ডেভিড তদন্ত করে দেখে যে রেমা সত্যি বলেছে। তারপর থমাস ডেভিডকে বলে আমার মনে হয় রেমার বিষয়ে ঋতু যা বলেছে সেটি তার ইমাজিনেশন। তখন ডেভিড থমাসকে বলে মিসিং কেসে পুলিশের কাছে শুধু একটিই লিড আছে, তা হলো সিসিটিভি ফুটেজ, আর সেখানে দেখা যাচ্ছে ছায়াকে আপনার ওয়াইফ ফলো করছে। তাই আমরা আপনার ওয়াইফের স্টেটমেন্ট ইগনোর করতে পারি না। আপনার ওয়াইফকে নিয়ে কালকে আসবেন। আজকে আপনাদের যেতে দিচ্ছি কারণ স্কুল থেকে বাচ্চাদের ফেরার টাইম হয়েছে, তাই আপনার ওয়াইফ খুব চিন্তা করছে। তখন থমাস ডেভিডকে বলে আপনাকে আরেকটা কথা বলা হয়নি, আমাদের কোনো বাচ্চা নেই, ওটা আমার ওয়াইফের হ্যালুজিনেশন, আর এটি আমাদের বেশ অবাক করে। তারপর ডেভিড পুলিশ অফিসার সুরেশকে বলে কেরালার এই এলাকায় যতজন ট্যুরিস্টের মিসিং কমপ্লেন করা হয়েছে তার একটি লিস্ট বানাও। তারপর মীরা নামে এক মহিলা পুলিশ অফিসার ডেভিডের টিমে জয়েন করে। মীরা ঋতুকে বলে তুমি তার মিসিং নিউজ দেখার পরে সানফ্লাওয়ারের পেন্টিং করেছিলে কেন? কিন্তু ঋতুর তখন কোনো কিছু মনে পড়ছিল না। তখন মীরা ঋতুকে জিজ্ঞেস করে তুমি সবসময় কাগজ ফুলের পেন্টিং করো কেন? কিন্তু ঋতুর কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। ডেভিড ঋতুকে জিজ্ঞেস করে তুমি বারবার হোস্টেলের সামনে কেন যাও? তখন ঋতু বলে আমি কি সেখানে অনেকবার গিয়েছিলাম? ডেভিড ঋতুকে সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে তুমি এক্স্যাক্টলি 7 বার গিয়েছিলে। শেষবারে তুমি ছায়াকে ফলো করেছিলে, আর সেই দিনেই ছায়াকেও শেষবারের মতো দেখা গিয়েছিল। তারপর দেখানো হয় যে পুলিশ একটি ডেড বডি উদ্ধার করে এবং সেই ডেড বডির পাশে তারা একটি ব্রেসলেট পায়। এদিকে ঋতু তার হাতের মধ্যে ব্রেসলেটটি দেখতে না পেয়ে রেমাকে জিজ্ঞেস করে আমার ব্রেসলেট কোথায়? তখন রেমা বলে সেটি তো হারিয়ে গেছে, কিছুদিন আগে আমরা অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি। তারপর রেমা বলে আমরা তো গাড়িতে খুঁজে দেখিনি, তাহলে একবার গাড়িতে খুঁজে দেখি। কিন্তু তারা গাড়িতেও ব্রেসলেটটি পায় না। তখন রেমার মনে পড়ে থমাস কয়েকদিন আগে গাড়ি সার্ভিসিং করিয়েছিল, হতে পারে সেখানে সার্ভিসিং করার সময় কেউ ব্রেসলেটটি পেয়েছে। তখন ঋতু ও রেমা বিজুকে নিয়ে সেই কার সার্ভিসিং সেন্টারে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে 4 মাস ধরে এই কার এখানে সার্ভিসিং করার জন্য আনা হয়নি। তারপর তারা থমাসের হসপিটালে ব্রেসলেটের খোঁজ করতে যায়। সেখানে একজন হসপিটাল স্টাফের কাছ থেকে তারা জানতে পারে যে ঋতু সেদিন নিজে ড্রাইভ করে হসপিটালে এসেছিল। তখন তারা সেখানে সিসিটিভি ফুটেজ চেক করে দেখে যে লোকটি সত্যি বলছে, কিন্তু ঋতু গাড়ি চালাতে জানে এটা কেউ জানতো না, এমনকি ঋতু তা নিজেও জানতো না। গাড়ি ড্রাইভ করে ঋতু থমাসকে হসপিটালে ভর্তি করেছিল, কিন্তু কেন তা জানার জন্য ঋতু থমাসকে জিজ্ঞেস করে। তখন থমাস বলে কয়েকদিন আগে আমার উপর অ্যাটাক হয়েছিল, তখন হসপিটালে যাওয়ার সময় আমার অবস্থা খুব খারাপ থাকায় তুমি ড্রাইভ করে আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিলে। গাড়িতে রক্ত লেগেছিল, তাই সার্ভিসিং সেন্টারে গাড়ি না দিয়ে আমি এক লোকাল শপে দিয়েছিলাম। আর এই বিষয়টি আমি তোমাকে এর আগেও 2 বার বলেছিলাম, কিন্তু তুমি তা ভুলে গিয়েছ। ঋতু থমাসকে অযথা সন্দেহ করায় সে কাঁদতে শুরু করে। তারপর একদিন ঋতুর বিছানার চাদর চেঞ্জ করার সময় সেখানে 2টো কাগজের টুকরো পায়। তাতে সে লিখে রেখেছিল যে ছায়া নামের একটি মেয়ের সঙ্গে তার কথা হয়েছিল, আর এটি ঋতুর কাছে একটি অনেক বড় ক্লু ছিল। কিন্তু ঋতু পরের দিন আবার বিষয়টি ভুলে যায়। তারপর ডেভিড ঋতুকে সেই ডেড বডির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে যে ঋতু তাকে চেনে কিনা। ঋতু বলে না। তখন ডেভিড ঋতুকে একটি ব্রেসলেট দেখিয়ে বলে আপনার কি কোনো ব্রেসলেট হারিয়েছে? তখন ঋতু বলে আমার ব্রেসলেট তো আমার হাতেই আছে। বাচ্চাদের স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে বলে ঋতু সেখান থেকে চলে যায়। ঋতু চলে যাওয়ার পর ডেভিড থমাসকে ব্রেসলেটের বিষয়টি জিজ্ঞেস করে। তখন থমাস বলে আপনি যে ডেড বডির ছবিটি দেখালেন সেই লোকটি আমার ঘরে চুরি করতে এসেছিল। প্রথমে আমরা ভেবেছিলাম আমাদের ঘর থেকে কোনো কিছু চুরি হয়নি, পরে দেখি ঋতুর ব্রেসলেটটি নেই। তখন আমি তাকে এরকমই একটি ব্রেসলেট এনে দেই।
তারপর একদিন ঋতু স্নান করার সময় দেখে যে তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে, কিন্তু সে কিছুতেই মনে করতে পারছিল না যে এই আঘাতের চিহ্নগুলি কিভাবে হয়েছে। এদিকে ঋতু যে ডক্টরের কাছে ট্রিটমেন্ট করায়, ডেভিড ও মীরা তার সঙ্গে দেখা করতে যায়, কিন্তু ডক্টরের সঙ্গে কথা বলে ঋতুর সম্বন্ধে তেমন কিছু জানা যায় না। ডক্টর তাদেরকে একটি রুমে নিয়ে যায় যেখানে ঋতুকে ট্রিটমেন্ট করা হতো। তখন মীরা দেখে যে সেই রুমের জানালার পাশে একটি কাগজ ফুলের গাছ রয়েছে, আর এই সময়ের মধ্যে ত্রিশিকা ও জেনিফার নামে আরও দুটি মেয়ে মিসিং হয়। সেখান থেকে ফিরে মীরা ঋতুকে সেই সব জায়গায় নিয়ে যায় যেখানে ত্রিশিকা ও জেনিফারকে শেষবারের মতো দেখা গিয়েছিল, যাতে এই জায়গাগুলি দেখে ঋতুর কিছু মনে পড়ে। কিন্তু ঋতুর এই জায়গাগুলি অচেনা বলেই মনে হচ্ছিল। তারপর মীরা আর্ট গ্যালারির সেই দোকানে যায়। সেখানে গিয়ে মীরা জানতে পারে যে থমাসই ঋতুর পেন্টিং কিনত। তখন মীরা থমাসের সঙ্গে দেখা করার জন্য থমাসের ফার্ম হাউসে যায়। সেখানে গিয়ে মীরা ঋতুর এই পেন্টিংগুলি দেখতে চায়। থমাস রুমে সাজানো সেই পেন্টিংগুলি তাকে দেখায়। তারপর কথা বলতে বলতে মীরা লক্ষ্য করে জানালার পাশে পেন্টিংয়ের মতো একই রকমের একটি কাগজ ফুলের গাছ রয়েছে। তখন সে থমাসকে জিজ্ঞেস করে ঋতু কি এই গাছটির পেন্টিং করতো? তখন থমাস বলে হতে পারে, ঋতু আগে এখানে প্রায় আসতো। সেই সময় মীরা কিছু জন্তু জানোয়ারের আওয়াজ শুনতে পায়। শহরতলি থেকে অনেকটাই দূরে নির্জন এরিয়ায় এই ফার্ম হাউসটি ছিল। মীরা বলে, আপনি কি শূকর পালন করেন? তখন থমাস বলে, শুধু শূকর নয়, কুকুরও আছে। জায়গাটি মীরার একটু অদ্ভুত এবং সন্দেহজনক লাগায় সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। ওই দিন রাতেই থমাস ও ঋতু কোনো একটি জায়গা থেকে ফিরছিল, কিন্তু তারা কোথায় গিয়েছিল তা আমরা একটু পরে জানতে পারবো। সকালে থমাস ঘুম থেকে উঠে বেডের নিচে রাখা ঋতুর লেখা কাগজগুলি চেঞ্জ করে অন্য কাগজ সেখানে রেখে দেয়। তারপর ডেভিড থমাসের সঙ্গে দেখা করতে আসে, আর এখানে জানা যায় যে মীরা গতকাল রাতে নিখোঁজ হয়েছে। তাই ডেভিড ঋতুকে জিজ্ঞেস করলে ঋতু বলে গতকাল মীরা তার সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু কী কথা হয়েছে তা তার মনে নেই। তখন থমাস ডেভিডকে জিজ্ঞেস করে কি হয়েছে। ডেভিড বলে, মীরার বাবা বলেছে কাল রাতে তার বাড়ির সামনে গাড়ির হর্ন শুনতে পেয়ে মীরা বাইরে গিয়েছিল, আর তখন থেকেই সে মিসিং। ডেভিড থমাসকে জিজ্ঞেস করে, তোমরা রাতে কোথায় গিয়েছিলে? থমাস বলে, বাড়ির পাশে একটি হোটেলে ডিনার করার জন্য। তখন ডেভিড সেখান থেকে চলে যায়। তারপর আমাদের থমাসের ছোটবেলার কাহিনী দেখানো হয়। থমাসের দাদু জমিদার ছিল এবং এই ফার্ম হাউসটি তার দাদুরই ছিল। একদিন থমাস দেখে যে তার দাদুর লোকজন দুটি অল্প বয়সী মেয়েকে ধরে নিয়ে আসে। তার দাদু তাদের রেপ করে মেরে ফেলে। তারপর কাজের লোককে দিয়ে মেয়েটির লাশকে কেটে তা শূকরকে খাওয়ায়। আর এই ঘটনাটি প্রতি রাতেই ঘটতে থাকে। প্রতি রাতে এই ঘটনাগুলি থমাস লুকিয়ে লুকিয়ে দেখত। তার দাদুর কাজের মহিলার সঙ্গেও অবৈধ সম্পর্ক ছিল। একদিন জানালা দিয়ে তার দাদুর এই কুকীর্তি থমাস দেখে ফেলে। সেই সময় কাজের মহিলাটি থমাসকে দেখে হাসে। পরের দিন থমাস জানালা দিয়ে উকি মারতে গেলে কাজের মহিলাটি তাকে ধরে ফেলে। তারপর থমাসকে ঘরে নিয়ে যায় এবং শারীরিক সম্পর্ক করে। আর এখান থেকেই থমাস তার দাদুর দেখানো পথে হাঁটতে শুরু করে। আর সেই দিন থেকে আজ পর্যন্ত অল্প বয়সী মেয়েদের কিডন্যাপ করে এভাবেই খুন করছে থমাস। তারপর বর্তমান সময়ের ঘটনা দেখানো হয়। থমাস ফার্ম হাউসের বেসমেন্টের একটি রুমে মীরাকে শিকলে বেঁধে অজ্ঞান করে রেখেছে। আর আমরা এই বেসমেন্টের জানালা দিয়ে একটি কাগজ ফুলের গাছ দেখতে পাই। ফার্ম হাউসে যাওয়ার আগে মীরা ঋতুর সঙ্গে গতকাল দেখা করতে এসেছিল, আর সে গতকাল থেকেই মিসিং ছিল। এই বিষয়টি ঋতুকে একটু অবাক করেছিল। তাই সে রাতে রেমা ও বিজুকে নিয়ে থমাসের ফার্ম হাউসে যায়। যাওয়ার সময় রাস্তায় ঋতু মীরার বাড়িটি দেখতে পেয়ে বিজুকে গাড়ি দাঁড় করতে বলে। তখন ঋতু গিয়ে গেটের কাছে দাঁড়ায়, আর তখন তার কিছু আবছা স্মৃতি মনে পড়ে। গতকাল রাতে এই গেটের সামনে সে মীরার সঙ্গে কথা বলেছিল, আর তখন তার পেছনে থমাস দাঁড়িয়েছিল। তারপর তারা সেখান থেকে থমাসের ফার্ম হাউসে যায়। থমাস গাড়ির শব্দ শুনতে পেয়ে তাড়াতাড়ি মীরাকে অজ্ঞানের ইঞ্জেকশন দিয়ে তার পোষা কুকুরগুলোর গেট খুলে দেয়। এদিকে ঋতু ডাকতে থাকলে থমাস এসে দরজা খুলে। ঋতু ও রেমাকে ঘরের মধ্যে বসিয়ে থমাস দরজা লক করে দেয়, কারণ থমাস রেমাকে অলরেডি মারার প্ল্যান করে ফেলেছে। তাই বাইরে গিয়ে আগে সে বিজুকে খুন করে। তা দেখে ঋতু দরজার কাজ ভেঙে বাইরে হাত বের করে দরজার লক খোলে। ঋতু ও রেমা বাইরে আসে। ঋতু রেমাকে এখান থেকে পালাতে বলে, কিন্তু থমাস ততক্ষণে তাকে মেরে অজ্ঞান করে দেয়। আর চোখের সামনে এইসব ঘটনা দেখে ঋতু হঠাৎ যেন সমস্ত কিছু ভুলে যায়।
তারপর থমাস ঋতুকে ঘরে নিয়ে আসে এবং ঘুমিয়ে পড়তে বলে। তারপর থমাস রেমাকে বেসমেন্টের রুমে নিয়ে আসে এবং সমস্ত প্রমাণ লোপাট করতে থাকে। তারপর আবার পূর্বের ঘটনা দেখানো হয়। কার অ্যাক্সিডেন্টের পর থমাস এক ডক্টরের কাছে জানতে পেরেছিল যে শক ও ট্রমার কারণে ঋতুর মেমোরিতে প্রভাব পড়তে পারে এবং বারবার ট্রমার শিকার হলে ঋতু কোনোদিনও সুস্থ হতে পারবে না। আর ঋতু প্রথম থেকেই থমাসের সমস্ত কুকীর্তি জানত, তাই থমাস কোনোদিনও চাইতো না যে ঋতু সুস্থ হোক। সেজন্য থমাস প্রতিদিন ঋতুকে নানাভাবে টর্চার করত। স্নান করার জন্য ঋতুকে নিয়ে গিয়ে জলের মধ্যে ডুবিয়ে ধরত, আর তখনই মেন্টাল প্রেশারে সেদিনের সমস্ত ঘটনা ঋতু ভুলে যেত। আর এটি হয়ে উঠল থমাসের সবচেয়ে বড় অস্ত্র। থমাস ঋতুকে কাজে লাগিয়ে ছায়া, ত্রিশিকা, জেনিফার এমন একের পর এক অল্প বয়সী মেয়েদের কিডন্যাপ করত। পরে ঋতুকে টর্চার করলে ঋতু সেগুলি ভুলে যেত। স্নান করার সময় ঋতুর গায়ে যে আঘাতের চিহ্ন ছিল সেগুলি থমাসের টর্চারের কারণে হয়েছিল। থমাস কিডন্যাপ করা মেয়েদের রেপ করে খুন করার পর তাদের জিনিসপত্র নিজের কাছে সাজিয়ে রাখত। সেদিন রাত্রে মীরাকে ঋতুই ডেকে এনেছিল। মীরা বাইরে এলে থমাসটাকে কিডন্যাপ করে ফার্ম হাউসে নিয়ে আসে। তারপর বর্তমান সময়ের ঘটনা দেখানো হয়। থমাস ঋতুকে বেসমেন্টের ঘরে নিয়ে আসে। ঋতু এই ঘরটিকে আগেও দেখেছে। জানালার ধারের কাগজ ফুলের গাছটি তার খুব চেনা চেনা লাগছিল। থমাস ঋতুকে একটি ইঞ্জেকশন দেয় লাগানোর জন্য, যাতে সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু ঋতু সেই ইঞ্জেকশনটি থমাসের পায়ে ঢুকিয়ে দেয়। সেই সময় মীরা উঠে তার হাতে শিকল দিয়ে থমাসের গলা চেপে ধরে। মীরা ঋতুকে পুলিশকে ফোন করতে বলে। ঋতু রুম থেকে বেরোতে যাবে, তখন থমাস তার হাতের বন্দুকটি ঋতুকে ছুঁড়ে মারে। তা ঋতুর মাথায় লাগলে ঋতু অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে ঋতুর জ্ঞান ফিরলে সে দেখে যে থমাস মীরাকে মারছে। থমাস তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে যে মীরা আমাকেও আমাদের সন্তানদের মারার জন্য এসেছে। তখন ঋতুর মনে পড়ে মীরা সেদিন তাকে তার বাড়িতে এসে বলেছিল যে তার কোনো সন্তান নেই, কারণ বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের রুম এত পরিষ্কার এবং গোছানো থাকতো না। তখন ঋতু বুঝতে পারে যে তার সত্যিই কোনো সন্তান নেই, তাই থমাসকে সে গুলি করে। তারপর পুলিশ এসে তাদের উদ্ধার করে। পরে মীরা বলে কাগজ ফুলের গাছ, পেন্টিং এবং মিসিং হওয়া মেয়েদের মধ্যে কিছু একটা সম্পর্ক ছিল, তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। তখন ডেভিড বলে আমাদের থমাসকে একটুও সন্দেহ হয়নি, হতে পারে সে ডক্টর বলে। আমরা শুধু ঋতুর ভুলে যাওয়া নিয়েই বেশি ভাবছিলাম। ঋতু হয়তো থমাসের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল, যার ফলে তাদের অ্যাক্সিডেন্টই হয়েছিল। থমাসের কিডন্যাপ করা 13 জন মেয়েদের মধ্যে একমাত্র ঋতুই বেঁচেছে। ঋতু বেসমেন্টের রুমটিতে অনেক সময় কাটানোর কারণে কাগজ ফুলের গাছটির কথাই শুধু তার মনে ছিল, তাই ঋতু শুধু কাগজ ফুলেরই পেন্টিং করত। থমাস ঋতুর চারপাশে একটি মিথ্যে দুনিয়া সৃষ্টি করেছিল। তারপর ডেভিড ঋতুকে একটি ডকুমেন্টস দেয়, আর এখানে আমরা জানতে পারি ঋতুর আসল নাম আস্থা। মিথ্যে দুনিয়া, মিথ্যে পরিচয় আর দীর্ঘদিনের টর্চারের হাত থেকে আস্থা আজ মুক্তি পেল। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।